প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনী। দর্শক, বিশ্বে ছোট ছোট করে বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আরব সাগরে মার্কিন একটি সি-হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তাতে অন্তত একজন নিহত হয়েছে। এরপরে ইরানের রাজধানী তেহরানে আজ সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে শোক মিছিল বের হয়েছে। মানুষের ঢলে কার্যত তেহরান শহর অচল। এদিকে শ্রীলঙ্কায় কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন নিহত। কেন এই ঘটনা ঘটেছে আলোচনায় সেটা থাকবে। এরপরে গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত। লেবাননের হিজবুল্লাহ অভিযোগ করেছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং এ ব্যাপারে লেবাননের সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছে না। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি ছোট ছোট করে বিশ্লেষণ করব। আশা করি অল্প পরিসরে বেশ কয়েকটি খবর জানবেন। আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনা চলে যাই। সর্বপ্রথমে যে আলোচনা সেটি হচ্ছে আরব সাগরে মার্কিন জর্জ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরী থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছিল। হয়তো গোয়েন্দা বৃত্তি অথবা নিয়মিত টহল যাই ছিল, সেই টহল অভিযান থেকে সম্ভবত ফিরে আসার সময় হেলিকপ্টারটি ওই বিমানবাহী রণতরীতে অবতরণ করতে যায়। এই সময় হেলিকপ্টারটি সাগরের বুকে বিধ্বস্ত হয়। এই হেলিকপ্টারে 4 জন মার্কিন ক্রু ছিল, সেনা ক্রু মিলে মোট 4 জন ছিল। এই 4 জন সহ বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি সাগরের উপরে। এতে মার্কিন বাহিনী পরে উদ্ধার অভিযান চালিয়ে 3 জনকে উদ্ধার করতে পেরেছে, আর একজনের খোঁজ পাওয়া যায়নি। তার ব্যাপারে দীর্ঘ এবং বিস্তারিত অনুসন্ধান অভিযান চালানো হয়, কিন্তু তাকে শেষ পর্যন্ত না পাওয়ার কারণে তাকে নিহত বলে ঘোষণা করা হয়েছে। এখন কি কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আমি যথেষ্ট খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে হেলিকপ্টারটা কি কারণে বিধ্বস্ত হলো। তাতে এখনো পর্যন্ত যে তথ্য আমি পেলাম, কোনো গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বা শত্রুপক্ষের আঘাতে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো আরো পরে কোনো তথ্য আসতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ মূলত বলা হচ্ছে সম্ভবত যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে সময় গেলে হয়তো আরো অনেক তথ্য পরিষ্কার হবে। এর কয়েকদিন আগে কিন্তু এইরকম একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটি বলা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিধ্বস্ত করা হয়। পরে অবশ্যই ইরান কিছুটা প্রত্যাখ্যান করেছিল এই খবর। পরে আবার আমেরিকা জোরালো ভাষায় বলেছিল যে না, ইরানের হামলার কারণেই এটা হয়েছে। আসলে যাই হোক, সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, আরব সাগর, ওমান সাগর এই এলাকায় আমেরিকার বেশ হেলিকপ্টার বিধ্বস্ত হচ্ছে বা ড্রোন বিধ্বস্ত হচ্ছে, এরকম ঘটনা প্রায় মাঝে মাঝেই খবরে আসছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মার্কিন বাহিনী আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও তারা যে খুব স্বস্তিতে আছে, ভালো আছে, এ কথা বলা যাবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি তেহরানের দিকে। আপনারা সবাই জানেন যে গতকাল তেহরান শহরে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে সারা শহরে তার লাশের কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে। সর্বস্তরের জনগণকে শোক এবং শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য ইরান সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান শহরের বড় বড় সমস্ত সব সড়ক প্রদক্ষিণ করবে। তেহরান শহর তো অনেক বড় শহর, ঢাকা শহরের চেয়ে অন্তত দ্বিগুণ তিনগুণ তো হবেই। এত বড় শহর, এই শহরের গুরুত্বপূর্ণ সমস্ত সড়কে এই কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে এবং মানুষ তাতে শ্রদ্ধা জানাবে, শোক জানাবে, তার রুহের মাগফিরাত কামনা করবে, তার জন্য দোয়া করবে।
তার জন্য শোক প্রকাশ করবে। যাই হোক, আজকে কিন্তু সেই শোক মিছিল। আমি একটা কথা আবারও বলবো, আমার খুব মনের পর্দায় ভাসছে তেহরান শহর, কারণ আমি তেহরান শহরে যেহেতু দীর্ঘদিন ছিলাম। আমি একটা কথা আবারও বলি যে আসলে ইরানের মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে এত ভালোবাসে, তাদের শোক প্রকাশের ধরন দেখলেই বোঝা যায় যে তারা কত ভালোবাসে। নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই সর্বোচ্চ নেতার জন্য শোক প্রকাশ করছে। এটা বিরাট ব্যাপার। মানে একজন সর্বোচ্চ নেতা, তার জীবনে আর কি চাওয়ার, আর কি পাওয়ার থাকে? মানুষের ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা তিনি পেলেন, শুধু তো ইরানের না, সারা বিশ্বে বিরাট ব্যাপার। একেবারে মানে আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ নেতা যদি স্বাভাবিক মৃত্যুটা হতো, তাহলে যে পরিমাণে মানুষ তার শোক, নামাজে জানাজা, শোক মিছিল এই সমস্ত জায়গায় উপস্থিত হতো, তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হলো এখন এই শহীদ সর্বোচ্চ নেতার নামাজে জানাজায়, তার প্রতি সম্মান জানানোর অনুষ্ঠানে, তাকে ঘিরে আয়োজিত আজকের এই শোক মিছিলে, সব জায়গায়। এতে বোঝা যায় যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি আসলে ইরানিদের কত ভালোবাসার, শ্রদ্ধার পাত্র ছিলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু শ্রীলঙ্কার দিকে নজর দেব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে মারাত্মক রকমের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষটা হয়েছে বন্দি দুই গ্রুপের মধ্যে। এই সংঘর্ষের কারণে সর্বশেষ আমি যখন এই ভিডিওটা করছি, তার আগ মুহূর্তে আমি সর্বশেষ খবর নিলাম, তাতে 25 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে সব যে কারাবন্দী তা কিন্তু না, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কারারক্ষীও আছে। তার মানে ভয়াবহ রকমের কারা সংঘর্ষ হয়েছে, কারা বিদ্রোহের ঘটনা ঘটেছে মনে হচ্ছে। বা দুই পরস্পর প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের ভেতরে যদি সংঘর্ষ হয়, তাহলে কারাগারের ভেতরে কারা সেই প্রতিদ্বন্দ্বী? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাকি কোনো সন্ত্রাসী গ্রুপ ছিল তারা কোনো প্রতিদ্বন্দ্বী? আসলে ব্যাপারটা কি পরিষ্কার না, একটু সময় লাগবে। এখনো আন্তর্জাতিক গণমাধ্যমে আমি একদম ক্লিয়ার তথ্য পাইনি যে কি কারণে এই সংঘর্ষ হলো। তবে সংঘর্ষটি বড় এবং মর্মান্তিক, বেদনাদায়ক, কথা মোটামুটি ভাবে বলা যায়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিন্তু যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এরকম চুক্তি কিন্তু হয়েছিল এবং বোর্ড অফ পিস গঠন করেছিল। তার চেয়ারম্যান হলো ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই গাজায় প্রতিদিন ইসরায়েল হামলা চালায়। গাজায় তো এখন আসলে হামলা চালানোর কোনো আর জায়গা নেই। এখন যে বস্তির মতো করে পলিথিন দিয়ে কোনো রকম তাঁবু টাঙিয়ে ফিলিস্তিনিরা থাকে, তার উপরে বিমান হামলা চালায়। তো এই যে পরিস্থিতি, এই রকম পরিস্থিতির ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালায় এবং ফিলিস্তিনিরা বেঘরে মরছে। এ নিয়ে আসলে ইসরায়েলের ভেতরে তো কোনো অনুশোচনা থাকার কোনো কারণ নেই। তাদের ভিতরে কোনো মানবতা বোধ আছে কিনা সেটাই তো একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে ওঠে এখন। তারপরে বিশ্ববাসী, সারা বিশ্ব চুপচাপ দেখছে গাজা চোখের সামনে শেষ হয়ে গেছে। যে কয়জন মানুষ অবশিষ্ট আছে তাদেরকেও শেষ করে ফেলা হচ্ছে। তাদের নেই খাবার, নেই পানি, নেই শোয়ার ব্যবস্থা, নেই ঘুমানোর ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থা, হাসপাতাল নেই, কোনো কিছু আর অবশিষ্ট নেই। শিক্ষা প্রতিষ্ঠান, একটা এত বড় খারাপ জঘন্য অবস্থা এই জনপদের, গাজা নামক এই জনপদের, সে কথা বলে শেষ করা যাবে না। অথচ তাদের উপর যারা হামলা চালাচ্ছে তারা সবাই কিন্তু সভ্য সমাজ এবং মানবতার ধ্বজাধারী বলে দাবি করে। অথচ পরিস্থিতি এই। এদিকে লেবাননে একই কথা। লেবাননের সাথে ইসরায়েলের একেবারে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননে ইসরায়েলের আর হামলা চালানোর কথা না, কিন্তু সেই হামলা ঠিকই তারা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ অভিযোগ করেছে যে চুক্তির পরেও তারা হামলা অব্যাহত রেখেছে, কোনো সময় বিরাম দিচ্ছে না। এবং এই যে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে, এই ব্যাপারে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কোনো বাদ প্রতিবাদ কিচ্ছু করা নেই। আশ্চর্য একটা ব্যাপার। আমি খুব অবাক হই
যে লেবানন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলেন এবং তাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনী নামায় না? হিজবুল্লাহ তো আছেই, হিজবুল্লাহ চেয়ে কি সেনাবাহিনী দুর্বল? লেবাননের হোক দুর্বল, তারপরেও একটা দেশের উপর হামলা চালালে তার তো প্রতিরোধ করতে হবে। এটা কেমন কথা যে হিজবুল্লাহ শুধু যুদ্ধ করবে আর লেবাননের কোনো সামরিক বাহিনী কোনো কেউ কিছু বলবে না, যুদ্ধ করবে না? প্রেসিডেন্ট বরং ইসরায়েলের পক্ষেই তো কথা বলছে। এভাবে চললে কিভাবে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে এই যে লেবাননে যে ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি সত্ত্বেও, তাহলে ওই দেশের সরকার কি করে? কেন ওই দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাদ প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারে না? আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম। অবশেষে গাজার শাসন ক্ষমতা ছেড়ে দিল ফিলিস্তিনি সংগঠন হামাস। দীর্ঘদিন গাজার শাসন ক্ষমতায় থাকার পর এবার নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে হামাস। সেই বিষয়ে সবশেষ আপডেট জানাবো এবং একটি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনে যোগ দিতে রাস্তায় নামতে চাইছেন মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জির বাড়িকে অবরুদ্ধ করে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গের 24 পরগনার বড়ইবাড়ির এই ঘটনার সবশেষ সংবাদ জানাবো তুর্কিপিডিয়ার আজকের লাইভে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যারা আমাদের লাইভ দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভে শুধু দুটি ইস্যু নিয়ে কথা বলবো। এক নাম্বার, গাজার শাসন। 2006 সালের গাজার বা ফিলিস্তিনের প্রথম এবং একমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা এসেছিল হামাস নামক একটি দল। পশ্চিম তীর এবং গাজা উভয় জায়গায় ফিলিস্তিনের জনগণ ভোট দিয়েছিল তাদেরকে, কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নেতাদেরকে মানতে রাজি হয়নি পশ্চিমা বিশ্ব। পশ্চিমাদের আঙ্গুলি হেলনে পশ্চিম তীরের ক্ষমতা গায়ের জোরে দখল করে মাহমুদ আব্বাসের দল ফাতাকে সব সাপোর্ট দেয় ইসরায়েল, আমেরিকা। অন্যদিকে অবস্থা খারাপ দেখে গাজায় শক্তিশালীভাবে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে হামাস। সেই থেকে হামাসের এই গাজাকে অবরোধ দিয়ে রাখে ইসরায়েল। 3 দিক থেকে ঘেরাও করে 1 কিলোমিটার দীর্ঘ দেয়ালে $1 বিলিয়ন খরচ করে দীর্ঘ দেয়াল দেয় এবং একমাত্র বর্ডার মিশর, সেটাকেও মিশর সরকারকে চাপ দিয়ে বর্ডার বন্ধ করে দেয়। গাজার 20 লক্ষ মানুষ একটা ওপেন কারাগারে আবদ্ধ রয়েছে গত 20 বছর ধরে, 2006 থেকে 2026। এর মধ্যে গাজায় অনেকগুলো যুদ্ধ হয়েছে। গাজার মানুষ সকল কষ্টের পরও গাজায় ছেড়ে যায়নি, কিন্তু এবার গাজার মানুষ না খেয়ে আছে। যুদ্ধে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, বাড়িঘর, সহায় সম্পদ কিচ্ছু নেই। তাঁবুর মধ্যেও প্রতিদিন বোম্বিং চলছে। তার চেয়েও বড় কথা, মানুষ অনাহারে আছে এবং ইসরায়েল বলছে হামাসের হাতে শাসন থাকলে ইসরায়েল এখানে কোনো খাবার প্রবেশ করতে দিবে না। এবার হামাস ঘোষণা দিল, আমাদের ক্ষমতার কোনো দরকার নেই, আমরা চাই ফিলিস্তিনিরা বেঁচে থাকুক, গাজার মানুষ বেঁচে থাকুক। একটা নতুন স্বাধীন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ফিলিস্তিনিরা। কিন্তু এখন ইসরায়েলের জবাবের অপেক্ষায়। নতুন প্রশাসনিক ব্যবস্থাকে বা প্রশাসনকে এখনো গাজায় প্রবেশ করার অনুমতি দেয়নি ইসরায়েল। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, যদি হামাস গাজা শাসন ছেড়ে দেয় তাহলে ইসরায়েল কি গাজায় দখলদারিত্ব করার পরিকল্পনা থেকে পিছু হটবে? গাজায় কি শান্তি ফিরবে, নাকি ফিলিস্তিনিরা প্রতারিত হবে? নেতানিয়াহু গত সপ্তাহেও বলেছে গাজা দখল করার স্বপ্ন তারা ছাড়েনি। গত সপ্তাহেও বলেছে গাজা থেকে ফিলিস্তিনিদেরকে ভলান্টিয়ারলি ইমিগ্রেশন করতে সহযোগিতা করবে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল চায় গাজাবাসী যেন স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যায়। ইসরায়েলের মন্ত্রীরা প্রকাশ্যে বলছে
যে গাজায় কোনো ধরনের পুনর্নির্মাণ হতে দেয়া হবে না। গাজায় মানুষের জীবন এমন কষ্ট করা হবে যাতে মানুষ বাধ্য হয়ে গাজা ছেড়ে চলে যায়। আন্তর্জাতিক চুক্তিতে কথা ছিল গাজার সীমান্ত, মিশর সীমান্ত খুলে দেয়া হবে। মানুষ চাইলে গাজায় ঢুকবে, চাইলে বের হবে। কিন্তু ইসরায়েল বলছে গাজা থেকে শুধু বের হওয়া যাবে, ঢুকা যাবে না। এই পরিস্থিতির ভেতর দিয়েই ফিলিস্তিনি মানুষের জীবন রক্ষার স্বার্থে হামাস এবার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিল। এখন দেখার বিষয় আন্তর্জাতিক শক্তি চাপ দিয়ে ফিলিস্তিনের গাজায় নতুন সরকারকে বা নতুন প্রশাসনকে প্রবেশ করাতে পারে কিনা এবং সেখানে শান্তি ফিরে কিনা। কঠিন পরীক্ষা তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদি, মিশরের কাঁধে। আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আজকে একটা বড় ঘটনা ঘটেছে পশ্চিম তীরে, পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে গত শনিবার রাতে একজন নাবালিকা, 11 বছরের নাবালিকা মুসলিম কিশোরীকে 4 জন হিন্দু যুবক অপহরণ করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে। গণধর্ষণ করে শেষ হয়নি, এই মেয়েটিকে তারা নির্যাতন করে করে হত্যা করেছে। হত্যা করেই শেষ হয়নি, এই মেয়েটিকে তারা বস্তার মধ্যে ভর্তি করে পাশের পুকুরে পানি চাপা দিয়ে হত্যা করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। 24 পরগনায় একটা সাধারণ গ্রামে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পর গ্রামবাসী অবাক হয়ে গিয়েছে। এই গ্রামের মানুষদের পক্ষে কিভাবে সম্ভব? ঘটনা এখানেই শেষ নয়, আরো অনেকগুলো ঘটনা রয়েছে। গ্রামবাসী হাতে নাতে ধরেছে ধর্ষকদের, কিন্তু এই ধর্ষকদের পুলিশের স্টেশন থেকে ছাড়িয়ে এনেছে স্থানীয় বিজেপির নেতা, নরেন্দ্র মোদীর দলের নেতা ধর্ষকদেরকে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে উত্তাল উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নামার চেষ্টা করছে, কিন্তু মমতার বাড়ি ঘেরাও করে রেখেছে শুভেন্দুর পুলিশ। এবং এই ঘটনাতে যারা আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য 3টি মামলা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর ন্যায় বিচারের জন্য, ধর্ষণের বিচারের জন্য মাত্র 1টি মামলা। আমরা বিজেপির শাসন কেমন হতে পারে তার নমুনাগুলো দেখাবো। প্রিয় দর্শক, ঘটনার ছোট্ট একটি বিবরণ দিচ্ছে স্থানীয় জনতা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আর 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে আপনারা দেখছেন পুকুর থেকে তোলা লাশকে রাস্তার মধ্যে রেখে মানুষ বিচার চাইছে। বিচার না করলে তারা লাশ দাফন করবে না। কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে। এবং আপনারা দেখছেন ছবিতে পুকুর থেকে বাচ্চাটির লাশ তোলা হচ্ছে। হৃদয় বিদারক দৃশ্য। যারা পুকুরে নেমেছিল তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। যাকে থাপ্পড় দেয়া হচ্ছে সে একজন ধর্ষক। এখন পর্যন্ত 4 জন ধর্ষককে ধরা হলেও 2 জনকে ছেড়ে দিয়েছে বিজেপির নেতারা এবং বাকি 2 জনকে ধরা হয়েছে। এই 2 জনের মধ্যে একজন গণপিটুনিতে নিহত হয়েছে, এরকম একটা সংবাদ আমরা পেয়েছি। আরেকজন পুলিশ হেফাজতে আছে। তবে অবাক করা বিষয়, এই বিষয়ে সাধারণ মানুষ, হিন্দু নয়, মুসলমান নয়, সবাই প্রতিবাদ করছে, রাস্তায় নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের শাহবাগীদের মতো কলকাতার শাহবাগীরা রাস্তায় নামেনি। কলকাতার ভদ্রলোকেরা কোনো কথা বলছে না, বিজেপির নারী নেত্রীরা কোনো কথা বলছে না, সবাই মুখে কুলু পেটে বসে আছে। আজকে ঘটনাটি যদি উল্টো হতো, একজন হিন্দু মেয়েকে যদি 4 জন মুসলমান ছেলে ধর্ষণ করত, পুরো পশ্চিমবঙ্গ দাউ দাউ করে হয়তো জ্বলে উঠত। কিন্তু আজকে ঘটনাটি উল্টো হওয়ায় পশ্চিমবঙ্গের সুশীল সমাজ আজকে ঘুমাচ্ছে, তাদের চোখ বন্ধ, কান বন্ধ। এবং এই কথাটি প্রতিবাদ করছে পশ্চিমবঙ্গের একজন সাধারণ হিন্দু তরুণী।
পশ্চিমবঙ্গের বিবেকবান মানুষদের বিবেকের উপর প্রশ্ন রাখছেন তিনি। বার করছো না, তোমার কিসের ভয় এত? তুমি ধর্ষককে কেন বার করছো না, তোমার কিসের ভয় এত? বার করার আগে সব কটাকে কি করা উচিত বলুন তো? ধরে নাবা আর নামিয়ে পাবলিকের কাছে বসিয়ে দে, ভালো করে দে। এবার নে পাবলিক, তোরা ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাচতে নাচতে একদম এরকম করতে করতে আসিস, এখন কোথায় গেলি? বার কর, এখন ঘাপটি মেরে কেন বসে আছিস? আজকে ওই মার চোখে জল পড়েছে, মেয়েটার চোখে রক্ত বেরিয়েছে, এটা মনে রাখবি। ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস, চোখে রক্ত বেরিয়েছে, ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে। তোদের লজ্জা হওয়া উচিত। আর সব থেকে বড় কথা, তোরা মা না এক একটা? তোরাও তো একটা বাচ্চার মা। আমি ছেলেদের কথা বাদ দিচ্ছি, আমি মেয়েদের কথা বলছি। তোরা একটা মা না? তোদের এত পয়সার লোভ, তোরা কেউ বেরোলি না, একটা প্রতিবাদ করতে পারলি না? তোরা একটাকেও প্রতিবাদ করতে পারলি না? তোদের এত লজ্জা, ধিক্কার তোদের। তোরা মেয়ের নামে কলঙ্ক তোদের। আজকে ওই মার চোখে জল পড়েছে, মেয়েটার চোখে রক্ত বেরিয়েছে, এটা মনে রাখবি। ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস, চোখে রক্ত বেরিয়েছে, ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে। প্রিয় দর্শক, এই ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা, আপনারা অনেকেই চিনেন ময়ূক রঞ্জন, রিপাবলিক বাংলা পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রথম দিকে পুলিশ ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে, তদন্ত করে জানা যাবে কি হয়েছে না হয়েছে বলছিল, কিন্তু ময়না তদন্ত বলছে মেয়েটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই ঘটনা উঠে এসেছে রিপাবলিক বাংলার প্রতিবেদনেও। তদন্তে প্রাথমিক রিপোর্টে বারেপুর কাণ্ডে ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, নাবালিকার শরীরে একাধিক কামড়ের দাগ, নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয় বলে সূত্রের খবর। নাবালিকার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এই ঘটনার বিচার চেয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তবে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গের এই ঘটনায় বিচার হবে, কিন্তু বিচার শুধু ধর্ষকদের হবে না, বিচার হবে যারা আন্দোলন করেছে তাদেরও, যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদেরও, যারা রাস্তা অবরোধ করেছে তাদেরও। যখন পুলিশ ধর্ষকদেরকে ছেড়ে দেয় তখন বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেয়। এবার হয়তো এই একটি ঘটনাকে কেন্দ্র করে কত হাজার মুসলমানকে গ্রেপ্তার করা হবে আল্লাহ ভালো জানে। শুধু মুসলমান নয়, বিরোধী তৃণমূল দলের নেতা কর্মীদেরও গ্রেফতারের বড় ছক কষছে শুভেন্দু অধিকারী। চলুন শুভেন্দুর বক্তব্য শুনে আসি। বিচার চেয়েছেন, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এবার খুব ইন্টারেস্টিং কথা যে ঘটনা ঘটেছে ধর্ষণের, কিন্তু মামলা হয়েছে 4টি। একটা মামলা ধর্ষকের বিচারের জন্য আর 3টা মামলা বিরোধী দল দমন করার জন্য। শুভেন্দু নিজেই বলবে। এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি
যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন শুভেন্দু তার বিরোধী দলের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে যে তার বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না, ন্যায় বিচার চেয়ে কোনো আন্দোলন করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন শুভেন্দু সরকার বিজেপির এই 4 গুন্ডার বিচার করতে পারবে? ধর্ষণের শাস্তি হবে? যেখানে বিজেপির স্থানীয় নেতা নিজে ধর্ষকদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছে, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, সেটাই সেই নারী বলল যে তোমরা কেন তাদেরকে লুকিয়ে রেখেছো, তাদেরকে হস্তান্তর করো, তাদের বিচার করো। বিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। দেখা যাক শুভেন্দু বিচার করে কিনা, কতটুকু বিচার হয়। শুভেন্দু ক্ষমতায় আসার পর এটা সবচেয়ে বড় একটা ঘটনা। 4 জন হিন্দু যুবক আরএসএস এর বিজেপির, কতটা ঘৃণা থাকলে ছোট্ট একটা নাবালিকা 11 বছর বয়স্ক, তাকে ধর্ষণ করেনি, শুধু নির্যাতন করে করে তাকে হত্যা করেছে। এই ঘটনায় মর্মাহত পশ্চিমবঙ্গের সকল শ্রেণীর ধর্মের মানুষ। সবাই চায় এটার একটা দ্রুত বিচার। দেখার বিষয় শুভেন্দু এর বিচার করতে সক্ষম হয় কিনা। আমরা দেখতে চাই এই ঘটনার ন্যায় বিচার হয়েছে, এটা যেন গুজরাটের ঘটনার মতো না হয়। গুজরাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের মেসাকার হয়েছিল, 1400 মুসলমানকে হত্যা করা হয়েছিল। আমরা আশা করব গুজরাটের সেই মোদির মতো কোনো ঘটনা শুভেন্দু ঘটাবে না। পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে, এটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক নিপীড়ন হবে না। বাংলাদেশের মানুষও পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে, পরিস্থিতির দিকে নজর রাখছে। গত কয়েকদিন হুমায়ুন, মুসলিম এমপি এমএলএ হুমায়ুনকে নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছে শুভেন্দু। হুমায়ুনকে থানায় নিয়েছে, জেরা করেছে। হুমায়ুনের দোষ হলো, হুমায়ুন বলেছে আমাকে কেউ যদি ধরতে আসে আমিও মুসলমানদেরকে নিয়ে রাস্তায় নামবো। প্রিয় দর্শক, আমরা মাঝে মাঝে পশ্চিমবঙ্গের সংবাদ দেই, আপনাদের কাছে সংবাদগুলো কেমন লাগে জানাবেন। শুধু গাজা, শুধু দূর বিদেশের সংবাদ নয়, আমাদের বাড়ির কাছে পশ্চিমবঙ্গ, আমাদের সীমান্তের মিয়ানমার, আমাদের বাড়ির ভেতরে মজলুম রোহিঙ্গাদের সংবাদও আমরা আগামী দিনে দিতে চাই। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম মতে জীবনযাপন করার তৌফিক দান করুক। শান্তি আসুক দক্ষিণ এশিয়ায়, মুসলিম বিশ্বে। আল্লাহ হাফেজ।